যে বিষয়গুলোর কথা আমরা বলছি, কখন কোন দিক থেকে প্রশ্ন আসে বলা যায় না। এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ প্রশ্ন হুবহু কমন পেয়ে যায়। আর একটা বিষয় থেকে প্রশ্ন রেগুলার হচ্ছে, সেটা হলো আমরা অলরেডি পড়েছি, বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে। অ্যাবেটম্যান, অ্যাবেটর, ক্রিমিনাল কনস্পাইরেসি, অফেন্স এগেইনস্ট স্টেট, এগুলো থেকে কিছু প্রশ্ন করে। বিশেষ করে এখান থেকেও সেই প্রবলেমেটিক জাতীয় প্রশ্ন করে। আগামীকালকে পড়াটার পরিমাণ, ক্লাস শুরু হবে হচ্ছে 8টা থেকে আগামীকাল, এবং একটু ক্লাসটা লং হবে। আমাকে মনে হয় 3 দিনের ট্রেনিং এ থাকতে হবে। ওই ইন্টারন্যাশনাল আরবিট্রেশন একটা ট্রেনিং হয়, ওই ট্রেনিং এ আমাকে থাকতে হবে। দ্যাটস ওয়াই আমার হয়তোবা বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, শনিবারে কখন আসি বা কখন ফ্রি হই, ওই দিকে একটু আমাকে সময় দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা বৃহস্পতিবারের ক্লাসটা ঠিক কালকেই, বুধবার এবং বৃহস্পতিবারের 2টা ক্লাস একসাথে করে তুলব, এবং বাকি 2 দিনের একটা বড় সড়ো পড়া থাকবে। যাই হোক, আমরা অপসহায়তাই শব্দটাকে এক এক জায়গায় এক এক রকম বলে। কেউ কোনো কোনো বইতে আছে দেখবেন অপরাধমূলক সহায়তা, আবার কোনো কোনো বইয়ে লেখা আছে অপসহায়তা, যেটাকে আমরা বলছি যে অপরাধ সংগঠনের সহায়তা। ইংলিশের শব্দগুলো খুবই সুন্দর। অ্যাবেটমেন্ট, এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন হলো অ্যাবেটম্যান বা অপরাধ সংগঠনের সহায়তা বলতে কি বুঝেন? অপরাধ সংগঠনের সহায়তার ধারা উল্লেখ করে উদাহরণ সহ ব্যাখ্যা করুন। আগে খুব কমন প্রশ্ন এটা ছিল। অথবা এই প্রশ্নটা করে যে অ্যাবেটম্যান কি পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ কিনা, কোন আইনের কোন ধারায় অপরাধ সংগঠনের সহায়তা করার শাস্তির বিধান রয়েছে, এরকম প্রশ্নটাই সবচেয়ে বেশি করে। বিভিন্ন সময় আমরা দেখছি, বিভিন্ন সময় এই দুষ্কর্মের সহযোগী নিয়ে বিভিন্ন প্রকারের প্রবলেমেটিক প্রশ্ন করেছে। দুষ্কর্মের সহযোগী নিয়ে গ-কে হত্যা করার জন্য খ-কে প্ররোচিত করে, কিন্তু খ-গ-কে হত্যা করতে রাজি হয় না। ক কোনো ধরনের অপরাধ করেছে কিনা, করে থাকলে পিনাল কোডের কত ধারা অনুযায়ী অপরাধ করেছে বলে গণ্য হবে, আলোচনা করুন। এরকম একটা প্রশ্ন করে। মানে অপরাধটা সংগঠন করেন নাই, কিন্তু উনি কাউকে প্রস্তাব দিয়েছেন। এরকম একটা প্রশ্ন এসেছিল এখান থেকেই। এ, বি এবং সি, এ এবং বি, সি বিষ প্রয়োগে জেটের মৃত্যু ঘটার জন্য একটা ষড়যন্ত্র করে। 3 জন মিলে একজন ব্যক্তিকে মৃত্যু ঘটনার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের অংশ হিসেবে এ বিষ সংগ্রহ করে, বি টাকা দেয়, কিন্তু বিষ সংগ্রহ করে বি উক্ত বিষ সিকে অর্পণ করে। সি জেটকে খাওয়ায় এবং সে মারা যায়। জেটের মৃত্যুর জন্য এ বি সি এর দায় দায়িত্ব কেমন, আলোচনা করুন। এই যে অ্যাবেটমেন্ট, বিভিন্ন রকমের সহায়তা। ঠিক একই সাথে আর একটা প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্ন করেছে। এ, বি এবং সি গাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচিত করে, বি ও সি গাড়ি পুড়িয়ে দেয়, সি মূল্যবান মালামাল চুরি করে। 2 জন গাড়ি পুড়িয়ে দেয় এবং একজন মালামাল চুরি করে। সেক্ষেত্রে তাদের পরিকল্পনা ছিল গাড়ি পুড়িয়ে দেওয়া, চুরির কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু 2 জন গাড়ি পুড়িয়ে দিয়েছে, একজন চুরি করেছে। তাহলে কার দায় দায়িত্ব কেমন ভাবে, আলোচনা করুন। এই ধরনের প্রবলেমেটিক প্রশ্নগুলো খুব বেশি এখান থেকে আসে, এবং এই প্রশ্নগুলো রেগুলার বেসিসে দিচ্ছে বিভিন্ন সময়। প্রশ্নগুলোর সেকশন
এবং প্রশ্নগুলো ওই সেকশনে কি কি বলার চেষ্টা করেছে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রিলিতে একটা টিক দেওয়া সহজ জিনিস, বাট রিটেনে আপনাকে লিখতে হবে। দ্যাটস ওয়াই আপনার ভিতরে শব্দ ভান্ডার থাকতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাবেটমেন্ট অফ থিং বা অপরাধের সহায়তা বলতে আমরা কি বুঝি। অ্যাকর্ডিং টু সেকশন 7 বলেছে অ্যাবেটমেন্ট অর্থ হলো কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনে উৎসাহিত করা, প্ররোচিত করা বা সহযোগিতা করা। কয়টা জিনিস পাইলাম? উৎসাহ দিবে, প্ররোচনা করা বা সহায়তা করা, এই তিনটা। তাহলে 107 নাম্বার সেকশনে কোনো ব্যক্তি কোনো কার্য অর্থাৎ অপরাধ করার অপসহায়তা করেছে কখন? যদি কোনো ব্যক্তিকে অপরাধ করতে প্ররোচিত করে, ওই কার্যটি করতে কোনো ষড়যন্ত্র করেছে, অথবা কার্যটি করা বা করা থেকে বিরত রাখার ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে। এই তিনটা এলিমেন্ট আমাদেরকে খুব মনে রাখতে হয়, তখন আমরা সেটাকে অ্যাবেটমেন্ট বলবো। 107 নাম্বার সেকশনে খুব ভালোভাবে মনে রাখবেন। সে কি করবে? অপরাধ সংগঠনের জন্য উৎসাহী করবে, প্ররোচিত করবে বা সহযোগিতা করবে। এক কথায় শেষ। এটাকে যদি আরো সুন্দরভাবে বড় করে বলতে চান, কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য প্ররোচিত করা মানে উৎসাহিত করবে, উক্ত কাজটা করার জন্য ষড়যন্ত্রে অংশগ্রহণ করবে বা সহযোগিতা করবে, কাজটি করা বা করা থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থাকার জন্য সহায়তা করবে। তিন ধরনের কাজকে অ্যাবেটমেন্ট অফ থিং বা কোনো অপরাধ সহায়তা বলা হয়। খুব বেশি কিন্তু এই প্রশ্নটা আসে অপরাধমূলক প্ররোচনা বা অ্যাবেটমেন্ট কাকে বলে। তাহলে অ্যাবেটমেন্ট সম্পর্কে আপনি বুঝতে পারলেন। অ্যাকর্ডিং টু সেকশন 7 তিনটা বিষয় আপনাকে খেয়াল করছে। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধমূলক কাজ করার জন্য উৎসাহিত করে, প্ররোচিত করে বা সহযোগিতা করে, এই তিনটা কাজ, তখন সেটাকে অ্যাকর্ডিং টু সেকশন 107 অনুযায়ী তিনি অপরাধে সহায়তা করেছেন বলে, অ্যাবেটমেন্ট করেছেন বলে গণ্য হবে। 107 থেকে প্রশ্ন করে। এখন প্রশ্ন আবার ওইটাই ঘুরিয়ে অন্যভাবে করেছে। তাহলে এই অ্যাবেটরকে, হুইজ অ্যাবেটর, এই কথাটা 107 নাম্বার সেকশনে অ্যাবেটম্যান একটা জিনিস আর অ্যাবেটর একটা জিনিস। দুটো জিনিসই আমাদেরকে শিখে রাখতে হবে। এক, অ্যাবেটম্যান, দুই, অ্যাবেটর। এই অ্যাবেটরের সংজ্ঞা দেওয়া আছে 108 নাম্বার সেকশনে। আপনারা দেখবেন অপরাধের সহায়তাকারী সংজ্ঞা দেওয়া হয়েছে। যেই ব্যক্তি অপরাধ সংগঠনের প্ররোচনা করে, সহায়তা করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, তিনি অপরাধ অপসহায়তাকারী বা অ্যাবেটর বলে পরিচিত হবে। 108 নাম্বার সেকশনে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়। 108 নাম্বার সেকশনে কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়? অপরাধ সংগঠনের সহায়তা করতে হবে, এমন কোন কার্য অপসহায়তা করেছে যে অপরাধ আইন বলে সংগঠনে কোনো সক্ষম কোনো ব্যক্তি দ্বারা কার্যটি করেছে বলে গণ্য হবে। এখানে দুইটা ব্যাখ্যা আছে, খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাখ্যা থেকেই প্রশ্ন করে। কোন কাজ করা হতে বেআইনিভাবে বিরত থেকে সহায়তা করা বা প্ররোচনা দান করা, এটাও একটা অ্যাবেটর হিসেবে কাজ করে। বা প্ররোচনা দাতা অপরাধ সংগঠন করার জন্য একটা প্রয়োজনীয় নয়, সাহায্যকৃত কাজটা সম্পাদিত হবে বা অপরাধ সংগঠনের জন্য প্রয়োজন ঘটবে। খুবই বেশি প্রশ্ন ইম্পর্টেন্ট এই 2 নাম্বার ব্যাখ্যা। আমি আবার বলছি, প্ররোচনা দাতা অপরাধ সংগঠন করার জন্য এটা প্রয়োজন নয় যে অপরাধটা সংগঠন হইতেই হবে বা অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় পরিণতি ঘটবে। আপনি কাউকে খুন করার জন্য বলেছেন, খুনটা সংগঠিত হয় নাই, বাট আপনি খুনের জন্য সব ষড়যন্ত্র করেছেন এবং সেই অপরাধের জন্য অপরাধী হবে। আপনি কাউকে খুন করতে বলেছেন, পরবর্তীতে দেখা গেছে উনি খুন করার জন্য আঘাত করেছিল, কিন্তু
সে প্রপার চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেছে, তাহলে আরোগ্য লাভ করার কারণে যেহেতু সে মারা যায় নাই, তাহলে হত্যা করার মতন প্ররোচনার দানকারীর অপরাধে সাব্যস্ত হবেন কিনা? হ্যাঁ, প্রশ্নের উত্তর হচ্ছেন হবে, কারণ উনি কি করেছেন? হত্যা করার জন্য বলেছেন, সেটা সংগঠিত হোক আর না হোক। 3 নম্বর ব্যাখ্যায় বলেছে, যে ব্যক্তিকে অপরাধ করতে সহায়তা করা হয়েছে সেই ব্যক্তি আইনত অপরাধ করতে সক্ষম অথবা সহায়তাকারীর মতো একই রূপ অপরাধমূলক উদ্দেশ্য বা জ্ঞান থাকার অথবা অন্য কোন অপরাধের উদ্দেশ্য জ্ঞান থাকার প্রয়োজন নাই। এটাও খুব গুরুত্বপূর্ণ। যদি উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন। সি কে খুন করার উদ্দেশ্যে এ 7 বছর বয়সের একজন শিশুকে প্ররোচনা দেয় এবং পিস্তল ধরিয়ে দেয়। শিশুটা কি খুনের তাৎপর্য সম্পর্কে জানে? কিছুই কিন্তু জানে না। ইভন একটা সিনেমা দেখেছেন কিনা, যে খেলনা পিস্তল বাবা কিনে দিয়েছে, ঠিক খেলনা পিস্তলের মতোই অরিজিনাল পিস্তল, খেলনা পিস্তলটা সরাইয়া কোনো এক ব্যক্তি তাকে অরিজিনাল পিস্তল ধরায় দিয়েছে, বললেন তোমার বাবার দিকে গুলি করে, তোমার বাবা দেখবে যে করে চিৎকার করবে। দেখছি স্যার, ভিলেন ছিলেন হুমায়ুন ফরিদি। আচ্ছা, যেই হোক, সেটার আমার মনে নাই নাম ঠিকানা। সোজাসুজি ভাবে গুলি করে ঘটনাটা ঘটে যায়। সেই ক্ষেত্রে যেই ব্যক্তি গুলি করেছে তার কি এই অপরাধ সম্পর্কে জ্ঞান আছে? জ্ঞান নাই। এই 3টা ব্যাখ্যা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন পড়ে। তাহলে আমাদের প্রশ্ন নাম্বার 1, অ্যাবেটমেন্টটা কি, অ্যাবেটর কি, অ্যাবেটরের ব্যাখ্যা থেকে আমাদের প্রবলেমেটিক প্রশ্ন পড়ে গেছে। তাহলে আমাদের 108 নাম্বার সেকশনে যেই বিষয়গুলো আমরা পাইলাম, অপরাধ সংগঠনের সহায়তা করতে হবে, অপরাধ সংগঠনের যে মৌলিক বিধানগুলো সেটা ব্যাখ্যাতে কি বললো, যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে তার সংগঠিত হোক আর না হোক, যদি প্রমাণিত হয় যে উনি প্ররোচনা দিয়েছেন বা অপরাধ সংগঠনের জন্য সহায়তা করেছেন, তাহলে তিনি দোষী সাব্যস্ত হবে। অ্যাকর্ডিং টু সেকশন 108 এর ব্যাখ্যা ট্রুথ এক্সপ্লেনেশন 2 বলেছে, যে ব্যক্তি অপরাধ করতে প্ররোচিত, যেই ব্যক্তিকে অপরাধ করতে প্ররোচিত করা হয় সে ব্যক্তি অপরাধ করার যোগ্য কি যোগ্য না, বা তার অপরাধ করার এই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা, অপসহায়তাকারী দোষ করতে বিবেচ্য হবে না। অপসহায়তা যিনি করেছে তার এই সমস্ত বিষয় বিবেচনা করার সুযোগ নাই, তিনি অপরাধী হবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যাকে প্ররোচনা করেছেন তার ওই অপরাধ সম্পর্কে জ্ঞান থাকুক আর না থাকুক, এগুলো কোনো বিবেচ্য বিষয় আসবে না। আপনি অপরাধ করতে সহায়তা করেছেন, তো আপনাকে অ্যাবেটমেন্টের পর্যায়ে পড়ে যাবেন। অপরাধ অপসহায়তা, অপরাধ হওয়া, এমন অপসহায়তা প্ররোচনার অপরাধ রূপে গণ্য হবে, ব্যাখ্যা 4 বলা আছে। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। শাস্তির বিধান আমাদের সবচেয়ে বেশি আসে অ্যাবেটমেন্টের এই অপসহায়তার পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ কিনা আলোচনা করুন, এরকম একটা প্রশ্ন আসে। এই অ্যাবেটমেন্ট বলতে কি বলছেন, এর পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ কিনা, যেমন দণ্ডবিধির 302 ধারায় একটা অপরাধ, তাহলে এই অ্যাবেটমেন্ট করেছে এর জন্য শাস্তিযোগ্য অপরাধ কিনা। কতিপয় ব্যতিক্রম ছাড়া অ্যাবেটমেন্টের ক্ষেত্রে কোনো পৃথক শাস্তিযোগ্য কোনো অপরাধের সংজ্ঞা দেওয়া হয় নাই, যেটার জন্য সে অ্যাবেটমেন্ট করেছে সেটার জন্য সে শাস্তি পাবে। অর্থাৎ অ্যাবেটমেন্ট একটি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু দণ্ডবিধির এমন অপরাধের জন্য পৃথক কোনো শাস্তির বিধান করা হয় নাই, শুধুমাত্র
দণ্ডবিধি 305 এবং 306 ধারায় এই দুটো জায়গায় দেখবেন আত্মহত্যা প্ররোচনা বা অ্যাবেটমেন্টের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। একটা হচ্ছে নাবালক 18 বছরের নিচে, আর একটা হচ্ছে 18 বছরের উপরে। এই 305 এবং 306 শুধুমাত্র অ্যাবেটমেন্টের জন্য পৃথক সাজা রাখা হয়েছে, আর বাকি কোথাও দণ্ডবিধিতে অ্যাবেটমেন্টের জন্য পৃথক কোনো সাজার বিধান রাখা হয় নাই। তাই দণ্ডবিধিতে কোথাও যদি পৃথক সাজার উল্লেখ না থাকে তাহলে কি সাজা দিবেন? সুতরাং অ্যাবেটমেন্টের স্বতন্ত্র কোনো অপরাধ না, অন্য অপরাধ সহায়তা করার জন্যই শাস্তিযোগ্য করা হয়। যেমন কেউ যদি মার্ডার করার জন্য অপসহায়তা করে তিনি মার্ডার কেসে ফেসে যাবেন, অপরাধের জন্য দণ্ডিত হবেন। কেউ যদি চুরি করার জন্য কাউকে অ্যাবেট করে তাহলে সেই চুরির জন্য সে ফেসে যাবেন। কেউ যদি ধর্ষণের জন্য করে অপসহায়তা করে ধর্ষণের মামলায় ফেসে যাবেন। মানে যেই অপরাধের জন্য উনি সহায়তা করবেন সেই অপরাধের জন্য উনি দণ্ডবিধি অনুযায়ী শাস্তি পাবেন। শুধুমাত্র কি দুটা জায়গায় 305 এবং 306 নাম্বার সেকশনে আপনারা দেখবেন এই দুই জায়গায় আমাদের এই অপরাধ করার সহযোগিতার ব্যাপারে স্পষ্ট বিধান রয়েছে, বাকি কোথাও নেই। তো পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ কিনা ব্যাখ্যা করতে বললে আপনাকে এইভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে এই অপরাধের অপসহায়তার শাস্তি নির্ধারণ করার ক্ষেত্রে কোন কোন সেকশন ব্যবহার করব, কোথায় কোথায় আমরা যাব? আমরা প্রথমেতেই যাব 109 নাম্বার সেকশনে। সেখানে দেখবেন পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট অফ দ্য অ্যাক্ট abated is committed is in consequence whether the express provision of made for its punishment, অর্থাৎ দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তাকৃত কাজটির সম্পাদিত হওয়ার ক্ষেত্রে শাস্তির বিধানের সুস্পষ্ট বিধান না থাকলেও ওই শাস্তি ওই অপরাধটা সংগঠনের জন্য যেই সমস্ত অপরাধ হয়তো সেই সমস্ত অপরাধের শাস্তি ভোগ করবে। 9 নাম্বার সেকশনে যদি অপরাধ সহায়তার কার্যটি সংগঠিত হয় কিন্তু এমন কোনো অপসহায়তার শাস্তি সংক্রান্ত কোনো বিধান নাই, সেই ক্ষেত্রে ওই অপসহায়তা যেই অপসহায়তা করেছে, চুরির জন্য করেছে, দস্যুতার জন্য করেছে, ধর্ষণের জন্য করেছে, খুনের জন্য করেছে, সেই অপরাধের জন্য উনি দণ্ডিত হবেন অ্যাকর্ডিং টু 109 অনুযায়ী। সুতরাং খুনের অপসহায়তার ক্ষেত্রে উনি খুনের দণ্ডিত হবেন, চুরির জন্য হলে চুরি হবেন। কিন্তু শুধুমাত্র শিশুদেরকে যদি আত্মহত্যা প্ররোচনা করা যায় সেই ক্ষেত্রে 305 নম্বর সেকশন যুক্ত করা হয়েছে। এছাড়া আরেকটা সেকশন আছে 310 নম্বর সেকশন, যেই ব্যক্তিকে অপরাধ সংগঠনের প্ররোচনা করা হয়েছে সেই ব্যক্তি অপসহায়তাকারীর অভিপ্রায় এবং জ্ঞান অপেক্ষা ভিন্ন অভিপ্রায় বা জ্ঞান সহকারে অপরাধ সংগঠন করলে সেই ক্ষেত্রে অপসহায়কারী এমন ভাবে শাস্তি পাবেন যেন উনি অপসহায়কারীর অভিন্ন এবং জ্ঞান অনুযায়ী অপরাধটা করেছে অ্যাকর্ডিং টু 10। এই জায়গায় কি বলার চেষ্টা করেছে, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। কোনো ব্যক্তি কোনো কাজ বা অপরাধ সংগঠনের সহায়তা প্ররোচনা করেছে, সে ব্যক্তি যাকে সহায়তা বা প্ররোচনা দান করেছে সে যদি ভিন্ন কোনো উদ্দেশ্য বা জ্ঞানের ভিত্তিতে কাজটি অপরাধ করে থাকে তবে অপসহায়তা উদ্দেশ্য ছিল, সে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের জন্য শাস্তি প্রাপ্ত হবে। অপসহায়িত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারী উক্ত ভিন্ন কার্য বা অপরাধের জন্য শাস্তি পাবে যদি ভিন্ন অপরাধটি যে অপরাধের জন্য প্ররোচনা করা হয়েছে সেটির ফলাফলে হয়। অ্যাকর্ডিং টু সেকশন 11, ভিন্ন অপরাধ যদি সংগঠিত হয়, চুরি করতে গেলে চুরির সাথে
382 নাম্বার সেকশন দেখবেন। আপনাকে চুরি করতে বলেছে, সাথে এমন কিছু অস্ত্র শস্ত্র নিয়ে যে চুরি করতে বলেছে। সেই ক্ষেত্রে যদি কোনো ভিন্ন, আপনি চুরি করতে বলেছেন কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়ার ফলে যদি এটা ঘটে, তাহলে কিন্তু ওই অপরাধের জন্য দায়ী হবে। কিন্তু আসলে হলো 13 নাম্বার সেকশনে বলেছে, 12 নাম্বার সেকশনে বলেছে, অপসহায়তা কার্য, ভিন্ন কোনো কার্য বা অপসহায়তাকৃত কার্যের অতিরিক্ত হিসেবে যদি কোনো কার্য সংঘটিত হয়, সেক্ষেত্রে অপসহায়তাকারী এমন প্রত্যেকটি কার্যের জন্য দণ্ডিত হবে। 12 নাম্বার সেকশনে একটু দেখবেন, সেখানে আবার একটু ভিন্নতর কথা বলেছে যে ক্ষেত্রে অপসহায়িত কাজ এবং সম্পাদিত কাজের দরুন সম্বন্ধিত শাস্তির জন্য দায়ী হবেন, তাহলে আপনাকে 1 থেকে এই 7, 8, 9, 10, 11, 12 থেকে প্রশ্ন, শুধু 12 পর্যন্ত প্রশ্ন হচ্ছে যদি অপসহায়তার শাস্তি নির্ধারণের কথা বলে। এই প্রশ্নটা অপেক্ষাকৃত কম আসে, কিন্তু আপনার যে প্রশ্নটা আসবে সেটা হলো সমস্ত প্রবলেমেটিক প্রশ্ন আসে এখান থেকে। যে কথা বললাম, এক্স ওয়াই কে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচিত করে, উক্ত প্ররোচনার ফলে ওয়াই অপরাধ সংগঠন করে, এক্স কোন ধরনের অপরাধের জন্য দায়ী করেন। 2022 সালে বিজেপিতে এই প্রশ্নটা এসেছিল। মিথ্যা সাক্ষী দেওয়ার প্ররোচনা 193 নাম্বার সেকশনে যদি কেউ মিথ্যা সাক্ষী দেন এবং প্ররোচনা দেন এবং সেই অনুযায়ী যদি উনি মিথ্যা সাক্ষী দেন, তাহলে দণ্ডবিধির 109 নাম্বার সেকশন অনুযায়ী যেই কাজটার জন্য উনি পরিচিত করেছে, সেই প্ররোচনার জন্য 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে 193 নাম্বার সেকশনে। এরকম প্রশ্ন করে। যে কথা একটা প্রশ্ন বলেছিলাম, এ বি সি, এ বি কে সি এর গাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচিত করে, বি সি এর গাড়ি পুড়িয়ে দেয় এবং সি এর বাড়ির মূল্যবান মালামালও চুরি করে। সেক্ষেত্রে বি কর্তৃক সি এর গাড়ি মালামাল চুরির জন্য এ কে অ্যাবেটর হিসেবে দায়ী করা যাবে কিনা। অ্যাকর্ডিং টু 111 নম্বর সেকশন অনুযায়ী তাকে দায়ী করা যাবে না। কারণ কি, তাকে সহায়তাকৃত কাজ থেকে ভিন্ন কাজ যদি হয়, তাহলে দায় দায়িত্ব যিনি করেছেন তার উপরেই বার্তাবে। আমি করতে বলেছি গাড়ি পুড়িয়ে দেওয়ার অপরাধ করতে বলেছি, গাড়ি পুড়িয়ে দিয়েছেন, গাড়ি পুড়িয়ে দেওয়ার পরে আবার আপনি কি করেছেন, সেখান থেকে চুরি করেছেন, এটা একটা ভিন্ন অপরাধ। যেহেতু গাড়ি পোড়ানোর সাথে চুরির কোনো সম্পর্ক নাই, সেহেতু গাড়ি পোড়ানোর জন্য দায়ী হবেন, বাট চুরি করার জন্য তো উনি প্ররোচিত করেন নাই। স্যার, জি, 110 আর 111-র মধ্যে বেসিক তফাৎটা কোন জায়গায় স্যার? বেসিক তফাৎ হলো, যদি একটা কাজের দরুন অন্য একটা কাজ সৃষ্টি হয়, যেমন ধরেন কাউকে আপনি কি করতে বলেছেন, গ্রেভিয়াস হার্ট করতে বলেছেন, যে তাকে এমন পিটাবে সে যেন 20 দিন পর্যন্ত হাসপাতালে থাকে, এই কথা বলে দিলেন। সে এমন ভাবে পিটাইছে, পিটানোর ফলে ওই কার্যের ফলে তার একটা মৃত্যু ঘটে গেছে, ওই কাজের কারণেই তার মৃত্যু ঘটছে। সেই ক্ষেত্রে সে কিন্তু মৃত্যু ঘটানোর জন্য যে অপসহায়তা করেছে সেজন্য শাস্তি প্রাপ্ত হবে। কিন্তু 11তে বলতেছে ভিন্ন কথা, যে আমি ওই কাজ দুইটাই ভিন্ন। আমি করতে বলছি চুরি, সে চুরি করবে, অপর বাড়িতে যে চুরি করবে, এইটা আমি বলেছি। সে যায় ওখানে কি করেছে, ধর্ষণের মতন অপরাধ করেছে। চুরির সাথে ধর্ষণের কোনো সম্পর্ক নাই, যেটা পৃথক একটা ঘটনা। তো পৃথক ঘটনার কারণে সে যে ধর্ষণ করেছে, এটার জন্য যিনি চুরি করার জন্য অপসহায়তা করেছেন তিনি দায়ী হবেন। বেসিক পার্থক্য। কিন্তু ওই কার্যের দ্বারা যদি ফলাফল একই হইতো, যে কথা বললাম যে পিটাইনের ফলাফল কিন্তু মৃত্যু হইতে পারে, এই হলো পার্থক্য। তাহলে স্যার 10 নম্বর ধারা আমরা
স্যার একটা কাজের মাধ্যমে অন্য একটা কাজ সংগঠিত হতে হবে। হ্যাঁ, ওই কাজের মাধ্যমেই সংগঠিত হতে হবে। জি স্যার, আর 11তে হলো ভিন্ন কাজ, একটা কাজ করতে বলছে কিন্তু যায় আর একটা কাজ করছে। আমি দিতে বলছি আগুন, আপনি যা করতেছেন চুরি, তাহলে দুইটা ভিন্ন জিনিস না। জি স্যার। কিন্তু মারপিট থেকে মৃত্যুবরণ করতেছে, এটা কিন্তু একই কাজ। আমি গ্রেভিয়াস হার্ট করতে বলছি, গ্রেভিয়াস হার্ট করতে করতে মারা গেছে। বেসিক বিষয়টা এটা। দ্যাটস ওয়াই 2023 সালে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্ন অনুযায়ী এক্স জেড কে বলছে যে ওয়াই এর ঘর পোড়ায়া দাও। সরি, প্রশ্ন ছিল এক্স জেড এর বাড়ি পুরায়া দেওয়ার জন্য ওয়াই কে বলে প্ররোচিত করে, যে ওয়াই কে বলেছিল যে তুমি যা জেড এর বাড়ি পোড়ায়া দাও। ওয়াই কি করলো? আগুন তো লাগাইলো। আগুন লাগানোর কারণে ফাঁকা পাইলো। এই ফাঁকা থাকার কারণে সে গুরুত্বপূর্ণ যে মালামাল আছে সবকিছু নিজের মতো করে গোছায় নিয়ে চলে আসলো, চুরি করলো। এই চুরি করতে তো এক্স তাকে প্ররোচিত করে নাই, তাকে তো প্ররোচিত করেছে কিসের জন্য? আগুনে পোড়ায়া দেওয়ার জন্য বাড়িটা। এক্স ওই চুরির জন্য, প্ররোচিতের জন্য দায়ী হবে না। সুনির্দিষ্ট ভাবে বলা আছে ওই 11 নম্বর সেকশনে যদি পৃথক অপরাধ সৃষ্টি হয়। বুঝতে পারছেন? 11 নম্বর সেকশন অনুযায়ী কোন কার্য করার অপসহায়তা করা হয়, কিন্তু সেইটা ভিন্ন কোনো কার্য সম্পাদন করার ক্ষেত্রে ভিন্ন কার্যটি অপরাধ সহায়তাকৃত কার্যের ফলাফল না হলে, যে কথা বলছি যে পুরাণের সাথে কিন্তু চুরির সম্পর্ক নাই, আছে? না স্যার। পুরাণের সাথে চুরির সম্পর্ক নাই, কিন্তু সে চুরি করেছে, দ্যাটস ওয়াই সে চুরির জন্য দায়ী হবেন না। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু ঘুরায় দিতে পারে। ক্ষয়ের বাড়িতে আগুন লাগানোর জন্য, গয়ের বাড়িতে আগুন লাগানোর জন্য খ পাগল প্রকৃতি ব্যক্তিকে বলে এবং সে মোতাবেক উনি যে আগুনও লাগায় দেয়। এখন একটা পাগল ব্যক্তি, সে তো কোনো কিছু জানে না, সেই ক্ষেত্রে প্ররোচনার জন্য দণ্ডিত হবে কিনা? ওই যে ব্যাখ্যার কথা বললাম যে জ্ঞান প্রয়োজন নাই, 108-3 নাম্বার ব্যাখ্যা অনুযায়ী প্ররোচনার ক্ষেত্রে ওই অপরাধ সম্পর্কে তার জ্ঞান থাকার প্রয়োজন নাই। বাড়িতে আগুন লাগায় দিচ্ছে, এইটার জন্য প্ররোচিত দায় দণ্ডিত হবে। উনি পাগল হোক, মস্তিষ্ক বিকৃতি হোক, না হয় নাবালক হোক। এই যে কখনো নাবালক শব্দ দিয়ে দেয়, কখনো সাবালক দিয়ে দেয়, কখনো পাগল দিয়ে দেয়। 108-এর ওই যে তিনটা ব্যাখ্যা, ওই তিনটা ব্যাখ্যা থেকে, চারটা ব্যাখ্যা আছে, চারটা ব্যাখ্যা থেকে যে কোনো একটা প্রশ্ন এখন পর্যন্ত যতগুলো প্রবলেম এখান থেকে মনে রাখেন, আপনাকে প্রশ্ন করতে পারে মৌখিকভাবে শুধু সর্বোচ্চ এতটুকু যে অ্যাবেটমেন্ট বা অ্যাবেটন কে বা কারা, বা অ্যাবেটমেন্ট কি, অ্যাবেটমেন্টে পৃথক শাস্তি আছে কিনা, তারপরে আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দিবে। আর কোনো প্রশ্নের সুযোগ নাই। এখান থেকে যাবত যতগুলো প্রশ্ন করেছে সব এই ব্যাখ্যা থেকে প্রশ্ন করেছে। অমককে খুন করতে বললো, খুন না করে সে ভিন্নতর একটা কাজ করলো, সেটা কি হবে? পাগল হলে কি হবে? অমক হলে কি হবে? তমক হলে কি হবে? এই ধরনের। একজন পুলিশ অফিসার দস্যুতা সংগঠনের পরিকল্পনা করেছে, জেনেও অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় তথ্য গোপন করেছে এবং তা প্রতিরোধ করে নাই, সেক্ষেত্রে কোন ধরনের অপরাধ করেছে? এখান থেকে ডাইরেক্ট চলে যাবে হচ্ছে 119 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হয়। 119 নাম্বার সেকশন কি? 119 নাম্বার সেকশন থেকে প্রশ্ন মাঝে মধ্যেই করে। 119 নাম্বার সেকশন হচ্ছে
সরকারি কর্মচারী দ্বারা এমন কোনো অপরাধ সংগঠনের ক্ষেত্রে ষড়যন্ত্র গোপন করা বা নিবারণ করার ক্ষেত্রে অপরাধ সংগঠনের সহায়তা করেছে বলে গণ্য করা হবে। অর্থাৎ অপরাধ আরো বলেছে 119-এ মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে অপরাধ ধরেন হচ্ছে একজন পুলিশ অফিসার, যে উদাহরণটা দিয়েছে, একজন পুলিশ অফিসার তার দায়িত্ব হচ্ছে ওই এলাকায় সকল প্রকার অপরাধকে প্রিভেন্ট করা। ওনার কাছে সংবাদ এসেছে, উনি তা গোপন করেছেন, না জানার ভান ধরে হয়েছে, সেই ক্ষেত্রে ওই পুলিশ দণ্ডবিধি 119 নাম্বার সেকশনে অপরাধ করবে। অর্থাৎ যেই অপরাধ সংগঠনের সংক্রান্ত নিবারণ করার সরকারি কর্মকর্তার দায়িত্ব ছিল, কিন্তু ওই সরকারি কর্মকর্তা যদি ওই চক্রের গোপনতা প্রকাশ না করে অনেক সময় ঘুষ মুখে চুপচাপ করে থাকে, সেই ক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তা নিবারণ না করার ক্ষেত্রে গোপন করেছে বলে অপরাধ করবেন এবং সেই জন্য 119 নাম্বার সেকশন অনুযায়ী দায়ী হবেন। তো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এখান থেকে প্রশ্ন, অ্যাবেটমেন্ট, অ্যাবেটর এবং এর জন্য আলাদা কোনো শাস্তি আছে কিনা, একই সাথে যে প্রশ্নগুলো বিভিন্ন প্রকার প্রবলেম নিয়ে কথা বললাম। আমরা প্রবলেম নিয়ে কথা বলি শুধুমাত্র বোঝার জন্য, প্রবলেম নিয়ে আলোচনা করি শুধু বোঝার জন্য। হুবহু এই প্রবলেম আসবে এরকম কোনো কিছু না, তবে এই রিলেটেড প্রবলেম গুলো আসে যে কি ঘটছে আর কি ঘটার চেষ্টা করছে। দ্যাটস ওয়াই এই প্রবলেম গুলো আমাদেরকে মুক্ত করা পরিবর্তে এক্সারসাইজ করতে হবে যে কোন ব্যাখ্যা থেকে প্রশ্ন হচ্ছে, কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, সেটা আপনাকে জানতে হবে। ক্লিয়ার? এখান থেকেও প্রশ্ন আসে। তাহলে কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অলরেডি 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ে ফেলেছি। নাম্বার 1, 149 এবং 34 নাম্বার সেকশনের পার্থক্য কি, 149 এর এলিমেন্ট গুলো কি, 34 এর এলিমেন্ট গুলো কি। প্রবলেমেটিক প্রশ্ন ওখান থেকেও হতে পারে, সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। তারপরে গতকালকে আমরা পড়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়, রাইট অফ প্রাইভেট ডিফেন্স এবং জেনারেল এক্সেপশন। জেনারেল এক্সেপশন থেকে বারবার প্রবলেমেটিক প্রশ্ন করছে। দ্বন্দ্ববিধি মানেই আপনার প্রশ্নের সাথে একটা ঘটনা জুড়ে দিবেই। 2টা থেকে 3টা প্রশ্ন থাকে, এরকম ঘটনা বহুল, তার মধ্যে দ্বন্দ্ববিধি থেকে একটা পাবেন। সুতরাং আপনাকে খুব গুরুত্বের সাথে দেখা দরকার। জি সুলতানা আপা। স্যার আমি বলছিলাম যে দণ্ডবিধি থেকে কত মার্ক থাকবে স্যার, 15 না 20? কত মার্ক থাকে? স্যার 15 স্যার। মার্কটা কত করলো? মার্কটাতে কোনটা এখন পর্যন্ত মার্কের ডিস্ট্রিবিউট করে নাই, কোন প্রশ্নে কোনটা থাকে, কি থাকে। একজন পাবেন 15 তো 90 স্যার। 15 90 আর বার কাউন্সিলে 10 সহজ দিছেন স্যার। ও আচ্ছা। আর স্যার যে সৃজনশীল যে বলতেছে, সৃজনশীল মানে কি প্রবলেমেটিক গুলাই সৃজনশীল স্যার? এইগুলাই সেইগুলা, আচ্ছা যেগুলা আমরা প্রশ্ন করছি এবং সাথে সাথে আলোচনা করছি, সেগুলো থেকেই প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন, কিন্তু লিখতে পারবেন না। কারণ স্যার একটু অ্যাড করি স্যার, যদি লাস্ট বিজিএস এর প্রশ্নটা রিটেনের যদি কেউ ওনারা দেখতে পারেন স্যার, তাহলে সহজেই বুঝতে পারবে আসলে সৃজনশীল মানে কি। ওটা ম্যাক্সিমাম প্রশ্নের সৃজনশীলটাই। এই যে এই ধরনের কথাবার্তা লিখিয়ে দিয়ে দেয়। জি স্যার, জি স্যার। প্রবলেমে এই সৃজনশীল একটা শব্দ মাথায় নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, বারবার বলছি। এই কথাগুলোই আসবে হুবহু। আমি বারবার বলছি যে প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন। আমি এখনো বলছি, আগেও বলছি, ওই ফুলটিতেও বলছি, হুবহু কমন পেয়ে যাবেন, বাট আপনি ভুল করবেন।
আপনি দেখেন আপনারা যারা অধিকাংশই এখানে যারা রিটেন দিয়েছেন পাস করেছেন তারপরে বলেন যে এমনও আছে না যে আপনারা জানা জিনিসই ভুল করে ফেলছেন, যে এইটাতে এরকম হওয়া উচিত ছিল। রিটার্নেও ঠিক সেরকম। প্রিলিমিতে তো একটা মার্কের জন্য আপনি বেঁচে যাবেন, কিন্তু রিটার্নে তো বাঁচার কোনো ওয়ে নাই। একটা মার্ক একটা প্রশ্ন লিখে এমনি সময় পাওয়া যায়, তারপরে একটা প্রশ্ন যদি আপনি সম্পূর্ণ ভুল করে আসেন, মহা বিপদ। বিপদের কোনো কারণ জগবন্ধু নাই। দাস স্যার, জগবন্ধু দা ডিভিশনে আদালতের নামই ভুল করছে, সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়েছিল। ওই এখন আমাদের এলাকায় খুব খারাপ ভাষায় বলে যে 23 মারা তো ওখানেই যায়। বুঝছেন? ওই প্রশ্নগুলোর পরেই আপনাকে ওই ধরনের ওই সিস্টেম অনুযায়ী আপনাকে প্রশ্ন বলে দিবে যে 15, যে কথা আমি একদিন বললাম না, যে আপনাকে বলে দিবে যে 15 লাখ টাকা বা 2 লাখ টাকার একটা মামলা সহকারী জজ আদালতে সরি আপনার বিরুদ্ধে আসছে। ধরেন একটা কথার কথা বললাম, আপনি কোন আদালতে মামলা করবেন? মুসাবিদা সব আরজি রাখেন, আরজি মুসাবিদা লেখেন। তখন আপনার কোর্টের নামটাই যদি ভুল করে ফেলেন, একেবারে জিরো মারে দিন, আপনি তো ভুল করে দায়ের করেছেন মামলা। আমি বারবার বলি যে দেখেন, আপনাদের এই সক্ষমতা এখনো তৈরি হয় নাই, বা যারা খাতা দেখে তারা ওইটা দেখে না যে আপনি মামলার আর্জির ভিতরে ঠিক মতো লিখেছেন কিনা। আপনি লিখেছেন কিনা যে কোর্টের নাম, যেই কোর্টে কজ অফ অ্যাকশন রেজ করার কথা সেই কোর্টের নাম ঠিক মতো লিখেছেন কিনা। আপনি বাদীর নাম, বাদীর পিতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, মোবাইল নাম্বার এনআইডি দিয়েছেন কিনা সেটা দেখবেন। বিবাদীর নাম, ঠিকানা, অ্যামেন্ডমেন্ট কিন্তু মোবাইল নাম্বার, ঠিকানা দিয়েছেন কিনা সেটা দেখবেন। কজ অফ অ্যাকশন কোথায় লিখেছেন, কজ অফ অ্যাকশন লিখে দাগ দেন, প্রয়োজনে নিচে আন্ডারলাইন করেন যে বিগত এতদিন তারিখে কজ অফ অ্যাকশন রেজ করেছিল, মানে মামলার কারণ উদ্ভব হয়েছিল। আপনাকে দেখবে যে আপনি কারণ উদ্ভব ঠিক মতো লিখেছেন কিনা। আপনাকে দেখবে আরজি আঞ্চলিক এখতিয়ার, যেটা টেরিটোরিয়াল জুরিসডিকশন, আপনি ঠিক মতো লিখেছেন কিনা। আপনি কোর্ট ফি সঠিকভাবে লিখেছেন কিনা। এই আপনাকে ঘটনা, যে কোনো ঘটনা তো দেওয়াই থাকবে, আপনি শুধু ঘটনা হুবহু লিখে দিবেন। আপনি এখন এত সুন্দর মামলা ড্রাফট করতে পারবেন না, এটা স্বাভাবিক, কিন্তু আপনি তো এই জিনিসগুলো জানা দরকার যে কোন আদালতে আপনি দাখিল করবেন। আপনি ব্যাখ্যাই জানেন না যে ঠিক আছে অপসহায়তা কি, অপসহায়তা করার জন্য কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটাই আপনি লিখতে পারেন নাই, তাহলে তো হইল না। আপনি যা কেন না লাগবেন, অন্তত 3 কথা তো লিখবেন। জি রাহেনুল ভাই, জি বলেন ভাইয়া। স্যার একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ।